হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম দেবব্রত। ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ডিএসপি এডুকেশন পেজ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘূর্ণবাত। তো ঘূর্ণবাত হচ্ছে একটা বায়ুমণ্ডলীয় গুরুত্বপূর্ণ গোলযোগ। তো বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতে কি বুঝি না, যে পার্থিব প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলীয় স্তরে বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহের বিভিন্ন গতিবিধি উপর ভিত্তি করে যে ঘূর্ণবাত, প্রতিপ ঘূর্ণবাত, ঝড় বৃষ্টি, বজ্রঝড় ইত্যাদির সৃষ্টি হয়, ইত্যাদি যে বাজে বা খারাপ আবহাওয়ার সৃষ্টি হচ্ছে, সেগুলোই হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগ। তার মধ্যে ঘূর্ণবাত হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলীয় গোলযোগ। তো আজকে এই ঘূর্ণবাতকে নিয়ে আলোচনা করা হবে। এর ঘূর্ণবাত কী, কীভাবে সৃষ্টি হয়, এর উৎপত্তি কীভাবে হয়, এর শ্রেণীবিভাগ, এর পর্যায়, সমস্ত কিছু আলোচনা করা হবে। তো ঘূর্ণবাত বা সাইক্লোন কি না, গ্রিক শব্দ কুকলোমা থেকে ইংরেজি সাইক্লোন কথাটি এসছে, যার অর্থ হলো সর্পির আকৃতির কুণ্ডলী। তো পৃথিবীর ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে স্থানীয়ভাবে বায়ু অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়লে সেখানে নিম্নচাপের ক্ষেত্র সৃষ্টি হয়। ওই নিম্নচাপের কেন্দ্রতে বায়ু উত্তপ্ত হয়ে, হালকা হয়ে, প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়। আর এই শূন্যস্থানকে পূরণ করার জন্য চারিপাশের উচ্চচাপযুক্ত শীতল বায়ু দ্রুত গতিতে ঘুরপাক খেতে খেতে ওই নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে আসে এবং নিম্নচাপের কেন্দ্রে চারিপাশ থেকে বায়ু এসে প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে উষ্ণ হয় এবং ঊর্ধ্বমুখী হয়ে উপরের দিকে উঠে যায়। এই ধরনের দ্রুত গতিসম্পন্ন, কুণ্ডলীবদ্ধ, কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী আবর্তনশীল বায়ুকে কি বলা হচ্ছে না, ঘূর্ণবাত। এরপরে আলোচনা করব ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। তো প্রথমে আছে কেন্দ্রীয় নিম্নচাপ, অর্থাৎ ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা নিম্নচাপ অবস্থান করবে এবং কেন্দ্রের চারপাশে বায়ু সর্বদা উচ্চচাপ থাকবে, অর্থাৎ কেন্দ্রে নিম্নচাপ এবং কেন্দ্রের চারিপাশে বায়ু উচ্চচাপ অবস্থান করবে। তো নিম্নচাপ আর উচ্চচাপ এই দুটো জিনিস কি সেটা জেনে নেব। নিম্নচাপ হচ্ছে কোনো স্থানের বায়ু যদি হঠাৎ উষ্ণ হয়ে পড়ে, পারিপার্শ্বিক বা তার চারপাশের বায়ুর তুলনায় যদি কোনো স্থানের বায়ু, কোনো একটা নির্দিষ্ট স্থানের বায়ু যদি উষ্ণ হয়ে পড়ে, তো তাহলে সেই স্থানের বায়ুটা প্রসারিত হয়ে হালকা হয়ে বায়ুটা উপরের দিকে উঠে যায়। আর প্রসারিত হওয়ার কারণে বায়ুর ঘনত্বটা কি হয়, কমে যায়। ঘনত্বটা কম হওয়ার কারণে চাপও কম হয়, আর এই চাপ কম হওয়ার কারণেই বায়ুটা হালকা হয়ে উপরে উঠে যায়। এটাই হচ্ছে নিম্নচাপ। আর উচ্চচাপটা কি না, কোনো স্থানের বায়ু শীতল হওয়ার কারণে সংকুচিত হওয়ার ফলে বায়ুটা ভারী হয়, বায়ু ঘনত্ব বেশি হয়। ঘনত্ব বেশি হওয়ার কারণে চাপও বেশি হয়, অর্থাৎ এই বায়ুটা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ ভারী বায়ু নিচের দিকে অবস্থান করবে। তো এটাই হলো উচ্চচাপ। আর নিম্নচাপ, উচ্চচাপ থেকে বায়ু সর্বদা নিম্নচাপের দিকেই প্রভাবিত হয়, কারণ নদী যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে প্রভাবিত হয়, সেরকম বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হয়। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে বায়ুচাপের ঢাল। তো বায়ুচাপের ঢাল জানার আগে যেটা জানবো সেটা হচ্ছে আইসোবার বা সমচাপ রেখা বলতে কি বোঝো। তো সমচাপ রেখা হচ্ছে পৃথিবীর যেসব স্থানে একটি নির্দিষ্ট সময়ে একই রকম বায়ুর চাপ অনুভূত হয়, সেই সমস্ত অঞ্চলগুলিকে মানচিত্রে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হলে যেই রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে আইসোবার বা সমচাপ রেখা। তো এই সমচাপ রেখাগুলি যদি খুবই কাছাকাছি অবস্থান করে তাহলে বায়ুর চাপের খুব দ্রুত পরিবর্তন হয়, এটা বোঝা যায়। তো এই ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর চাপের ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ খুব দ্রুত পরিবর্তন হয়, অর্থাৎ বায়ুর চাপ দ্রুত কমে যায় কেন্দ্রের দিকে। তো সেই কারণে এখানে বায়ুর চাপের ঢাল খুবই খাড়াই হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সমচাপ রেখার অবস্থান, মান এবং আকৃতি। তো ঘূর্ণবাতের কেন্দ্র থেকে যত বাইরের দিকে যাওয়া যায় সমচাপ রেখার মান তত বাড়তে থাকে। কারণ কিনা সেখানে উচ্চচাপ অবস্থান করে, ঘূর্ণবাতের কেন্দ্র থেকে বাইরের দিকে উচ্চচাপ অবস্থান করে, আর ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ অবস্থান করায় ঘূর্ণবাতের কেন্দ্রে সমচাপ রেখার মান সব থেকে কম হয়। আর সমচাপ রেখাগুলো ঘূর্ণবাতের কেন্দ্রের চারিপাশে প্রায় বৃত্তাকারে অবস্থান করে। এর পরের বৈশিষ্ট্য বায়ু প্রবাহের দিক ও গতি। ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু সর্বদা কেন্দ্রমুখী প্রবাহিত হয়। তো উত্তর গোলার্ধে এই ঘূর্ণবাত ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ ঘড়ি যেদিকে ঘোরে তার বিপরীত দিকে এই ঘূর্ণবাতে বায়ু প্রবাহিত হয়।
বাম দিকে, আর দক্ষিণ গোলার্ধে ডান দিকে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক সেই দিকে এই ঘূর্ণবাতের বায়ু প্রবাহিত হয়। এই ঘূর্ণবাতের বায়ু প্রবাহের গতিবেগ প্রায় 60 কিলোমিটার থেকে 400 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে ঘূর্ণবাতের শক্তি। তো লিনতাপ এবং জলীয় বাষ্প এই দুটো জিনিস ঘূর্ণবাতের মূল শক্তির যোগান দেয়। তো যখন ঘূর্ণবাতটা সমুদ্রপৃষ্ঠের উপর অবস্থান করে তখন ঘূর্ণবাতটা খুব শক্তিশালী হয়, কিন্তু যখন ঘূর্ণবাতটা ধীরে ধীরে স্থলভাগের দিকে প্রবেশ করে তখন জলীয় বাষ্পের যোগান না থাকার কারণে ঘূর্ণবাতটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে ঘূর্ণবাতটি নিশ্চিহ্ন হয়ে পড়ে। তো এক্ষেত্রে লিনতাপ কি জিনিস, এখানে লিনতাপ কি কাজ করে সেটা জানবো। তো লিনতাপ হচ্ছে কোনো পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য, কোনো পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সেই পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে ওই পদার্থের লিনতাপ বলে। তো এক্ষেত্রে জলীয় বাষ্প অর্থাৎ জল বাষ্পে পরিণত হওয়ার জন্য কিছুটা পরিমাণ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয়, এবং এই তাপটা এই জলীয় বাষ্প উপরে ঊর্ধ্ব আকাশে গিয়ে ঊর্ধ্বে উঠে যখন বাষ্পটা জলকণায় পরিণত হয় তখন ওই তাপটা ত্যাগ করে দেয়। ওই তাপের কারণে আবার সেখানে কি হয়, সেই তাপের কারণে সেখানে আবার নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে ঘূর্ণবাতটা কি হয় না, আরো জোরালো হয়। তো এখানে লিনতাপ আর জলীয় বাষ্প ঘূর্ণবাতের শক্তির যোগানের মূল উৎস বা ঘূর্ণবাতকে শক্তিশালী করার জন্য এই দুটো জিনিসই হচ্ছে মেন। পরের বৈশিষ্ট্য হচ্ছে খারাপ আবহাওয়া। তো ঘূর্ণবাতের কেন্দ্রে কোনো প্রকার মেঘ, ঝড়, বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা কোনো কিছুই হয় না, এখানে আবহাওয়া পরিষ্কার। কিন্তু ঘূর্ণবাতের কেন্দ্র এলাকায় মেঘমুক্ত থাকলেও কেন্দ্রের চতুর্দিকে, কেন্দ্রের চারিপাশে 200 কিমি থেকে 700 কিলোমিটার ব্যাপী অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকে। এখানে প্রচণ্ড পরিমাণে ঝড়, বৃষ্টি, বজ্র বিদ্যুৎ, মেঘ ইত্যাদির সৃষ্টি হয় এবং আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। তো ঘূর্ণবাতের সঙ্গে আসা বাতাসের গতিবেগ এখানে 100 কিমি বা তার বেশি হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এরপর আসছি ঘূর্ণবাতের শ্রেণী বিভাগ। তো আঞ্চলিক অবস্থান ও প্রকৃতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘূর্ণবাতকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো ক্রান্তীয় ঘূর্ণবাত বা ট্রপিক্যাল সাইক্লোন বলতে কি বুঝি না, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে সমস্ত ঘূর্ণবাতের সৃষ্টি হয় বা যেসব ঘূর্ণবাতগুলো সৃষ্টি হয় সে সমস্ত ঘূর্ণবাতগুলিকে বলা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত। তো 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে কি কোনো ঘূর্ণবাত সৃষ্টি হয় না? না, এখানে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোনো ঘূর্ণবাত সৃষ্টি হয় না। কারণ হচ্ছে এখানে কোরিওলিস বলের প্রভাব খুবই কম বা নেই বললেই চলে। তো কোরিওলিস বলটা কি, পৃথিবীর আবর্তন গতির ফলে যে এক প্রকার কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়, এই কেন্দ্র বহির্মুখী বলটাকেই বলা হচ্ছে কোরিওলিস বল। 1835 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী কোরিওলিস প্রথম এই বলটির কথা বলেন, তাই তার নাম অনুসারে এই বলের নামকরণ করা হয় কোরিওলিস বল। এরপরে জানবো ক্রান্তীয় ঘূর্ণবাত কোথায় কি নামে পরিচিত। তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন নামে পরিচিত, যেমন আরব সাগর ও বঙ্গোপসাগরে সাইক্লোন, তারপর ক্যারিবিয়ান সাগর, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও মেক্সিকো উপসাগরে হ্যারিকেন, চীন উপকূল ও চীন সাগরে টাইফুন, অস্ট্রেলিয়ায় উইলিস, ফিলিপাইন্স উপকূলে বাগুইও, জাপানে তাইফু, এসব আলাদা আলাদা নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এরপর আসছে ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। তো ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমধর্মী বায়ুপুঞ্জের মিলন। তো এই ঘূর্ণবাতে চারিদিক থেকে ছুটে আসা শুষ্ক, শীতল, ভারী বায়ুপুঞ্জ এবং উষ্ণ, লঘু, ঊর্ধ্বমুখী বায়ুপুঞ্জের উৎসগত বা অঞ্চলগত কোনো পার্থক্য বা প্রভেদ নেই। এটা একটা নির্দিষ্ট অঞ্চলেরই বায়ু। শীতল বায়ুটা কোনো শীতল অঞ্চল থেকে ছুটে আসছে আর উষ্ণ বায়ুপুঞ্জ কোনো উষ্ণ অঞ্চল থেকে ছুটে আসছে এমনটা কিন্তু নয়, এটা একটা নির্দিষ্ট অঞ্চলেরই বায়ু। তো সেই কারণে এখানে বায়ুপুঞ্জের মধ্যে সমধর্মিতা বা সমধর্মী বায়ুপুঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। একে বলা হচ্ছে ব্যারোট্রপিক আবহাওয়া। ব্যারোট্রপিক আবহাওয়া বলতে বিশেষত যে সমচাপ এবং সমতাপ রেখাগুলি যখন পরস্পরকে ছেদ না করে সমান্তরালে প্রবাহিত হয় বা সমান্তরালে অবস্থান করে তখন সেই আবহাওয়ার অবস্থাটাকে বলা হচ্ছে ব্যারোট্রপিক আবহাওয়া। ব্যারোট্রপিক আবহাওয়া। আর ব্যারোক্লিনিক হচ্ছে সমচাপ রেখা এবং সমতাপ রেখা যদি পরস্পরকে ক্রস করে, ছেদ করে, তখন যে আবহাওয়ার সৃষ্টি হচ্ছে সেই আবহাওয়াটাকে বলা হচ্ছে ব্যারোক্লিনিক আবহাওয়া। এই ব্যারোক্লিনিক আবহাওয়াটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে দেখা যায়, ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে নয়। ক্রান্তীয় ঘূর্ণবাতে
ব্যারোট্রপিক আবহাওয়া অর্থাৎ সমধর্মী বায়ুপুঞ্জের মিলন ঘটে। আসছে সীমান্তের অনুপস্থিতি। ক্রান্তীয় ঘূর্ণপাতে যেহেতু দুটো বিপরীতধর্মী বায়ুপুঞ্জের মিলন ঘটছে না, উষ্ণ বায়ুপুঞ্জ এবং শীতল বায়ুপুঞ্জের মিলন ঘটছে না, সেই কারণে এখানে কোনো প্রকার সীমান্ত সৃষ্টি হচ্ছে না। এরপর আসছি উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। তো ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা কমপক্ষে 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া অবশ্যই প্রয়োজন। এরপর আসছি ক্রান্তীয় ঘূর্ণপাতের শান্ত চক্ষু। তো ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রকে ঘূর্ণপাতের চক্ষু বলা হয়। তো এই চক্ষুতে আবহাওয়া খুবই শান্ত প্রকৃতির, মেঘমুক্ত পরিষ্কার আকাশ এই ঘূর্ণপাতের চক্ষুতে দেখা যায় এবং এই চক্ষুর চারিপাশে নিম্বোটেটাস কিউমুলোনিম্বাস মেঘ দেখা যায়। এরপর আসছে প্রবল বায়ুপ্রবাহ। ক্রান্তীয় ঘূর্ণপাতে কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ অত্যন্ত শক্তিশালী। এই বায়ু ঘন্টায় 100 থেকে 150 কিমি এবং কিছু ক্ষেত্রে 200 থেকে 250 কিমি গতিবেগে ধাবিত হয়। তারপরের পয়েন্ট আসছি বৃষ্টিপাত। ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রে কোনো বৃষ্টি না হলেও ঘূর্ণপাতের চতুর্দিকে হালকা থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হয়। তো এই বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত 20 মিমি থেকে 100 মিমি। এরপর আসছি সমচাপ রেখার আকৃতি ও মান। ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে সমচাপ রেখাগুলি প্রায় বৃত্তাকারে অবস্থান করে। তো এখানে ঘূর্ণপাতের কেন্দ্রে বায়ুর চাপ থাকে সাধারণত 900 থেকে 950 মিলিবার। ঘূর্ণপাতের বহিঃসীমায় বায়ুর চাপ গড়ে কেন্দ্রের বায়ুর চাপের তুলনায় 100 থেকে 150 মিলিবার বেশি থাকে। এরপরে হচ্ছে ঘূর্ণপাতের আয়তন। ক্রান্তীয় ঘূর্ণপাতের ব্যাস সাধারণত 200 কিলোমিটার থেকে 700 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আটলান্টিক ও ভারত মহাসাগরের তুলনায় প্রশান্ত মহাসাগরে যেসব ক্রান্তীয় ঘূর্ণপাতগুলো সৃষ্টি হয় সেই সমস্ত ক্রান্তীয় ঘূর্ণপাতগুলো আয়তনে আরও বড় হয়ে থাকে। এর পরের পয়েন্ট হচ্ছে ঘূর্ণপাতের স্থান পরিবর্তন। আবহাওয়া বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে পশ্চিমমুখী আয়ন বায়ুর প্রভাবে সঙ্গে সঙ্গতি রেখে ক্রান্তীয় ঘূর্ণপাতগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হয়, অর্থাৎ পূর্ব দিকে সৃষ্টি হয় এবং পশ্চিম দিকে ঘূর্ণপাতগুলো সরে সরে চলে যায়। এরপর আসছি ক্রান্তীয় ঘূর্ণপাতের বাৎসরিক ঘটনা। অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণপাত সারা বছরে পৃথিবীতে মোট গড়ে 80টি বা তার থেকেও বেশি সংখ্যক ক্রান্তীয় ঘূর্ণপাতের সৃষ্টি করে। এর পরের পয়েন্ট হচ্ছে পরিচলন স্রোত। ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মহাসাগর থেকে, সাগর বা মহাসাগর থেকে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠতে থাকে এবং উপরে উঠে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে এবং বৃষ্টিপাত ঘটায় পুনরায় ভূপৃষ্ঠে বা মহাসাগরে পতিত হয়। তো এই যে এটা একটা পরিচলন স্রোত, এই পরিচলন স্রোতটা ক্রান্তীয় ঘূর্ণপাতে দেখতে পাওয়া যায়। এরপর আমরা জানবো ক্রান্তীয় ঘূর্ণপাত উৎপত্তির শর্তগুলি কি কি। তো ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টির জন্য কতগুলি কন্ডিশন থাকা আবশ্যক। হ্যাঁ, কিছু কিছু পরিস্থিতি সৃষ্টি হলে তবেই ক্রান্তীয় ঘূর্ণপাতের সৃষ্টি হবে, ট্রপিক্যাল সাইক্লোনের সৃষ্টি হবে। তো প্রথমেই চলে আসি উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হতে হবে, যার ফলে প্রচুর পরিমাণে সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পের যোগান দেবে। আর এই জলীয় বাষ্পের যোগান যত বৃদ্ধি পাবে এই ঘূর্ণপাতটা তত কি হবে, জোরালো হবে, ঘূর্ণপাতের শক্তিও তত বৃদ্ধি পাবে। এরপর আসি করিওলিস বলের প্রভাব। তো নিরক্ষরেখার উভয় দিকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে করিওলিস বলের প্রভাব নেই বললেই চলে। সেই কারণে সেখানে ঘূর্ণপাত কিন্তু সৃষ্টি হয় না, ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টি হয় না। তো 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কি হয়, করিওলিস বলের প্রভাব যথেষ্ট, যার কারণে এই ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয়। এরপর আসছে উষ্ণ জলের গভীরতা। তো সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যেমন 27 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া প্রয়োজন, ঠিক সেরকমই সমুদ্রপৃষ্ঠ থেকে 60 মিটার বা 70 মিটার পর্যন্ত, 70 মিটার গভীর পর্যন্ত সমুদ্র জলের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। যদি না হয় তাহলে গভীর পরিচলন স্রোতের প্রভাবে শীতল জল, সমুদ্রের শীতল জল উপরে উঠে চলে আসবে এবং জল যদি উপরে উঠে চলে, শীতল জল যদি উপরে উঠে চলে আসে তাহলে কি হবে না, জলীয় বাষ্প আর সৃষ্টি হবে না এবং এই ঘূর্ণপাত সৃষ্টির জন্য যে প্রয়োজনীয় তাপের দরকার হচ্ছিল সেই তাপটাও আর থাকবে না, যার কারণে ঘূর্ণপাতটা দুর্বল হয়ে যাবে, ঘূর্ণপাতটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এরপর আসছে ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা
আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল। তো এটা কি না, এটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে মিলিত হয় সেই অঞ্চলটাকে বলা হচ্ছে আইটিসিজেড। তো এই আইটিসিজেড উত্তরায়ণ, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে উত্তরায়ণের সময় উত্তর দিকে কিছুটা সরে আসে আর দক্ষিণায়নের সময় কিছুটা দক্ষিণে সরে যায়। তো এই আইটিসিজেড এর কারণে পূর্বালি জেড বায়ুর প্রভাবে প্রাথমিকভাবে ক্রান্তীয় ঘূর্ণিপাত সৃষ্টির যে শক্তি সেটা যোগান দেয়। এরপর আসছে নিম্নচাপের কক্ষের সৃষ্টি। তো ক্রান্তীয় ঘূর্ণিপাত সৃষ্টির জন্য উষ্ণ সমুদ্রপৃষ্ঠে নিম্নচাপের কক্ষ বা নিম্নচাপের এক বা একাধিক কোষের সৃষ্টি হওয়া দরকার, যার থেকে নিম্নচাপের ওই অক্ষটি থেকে কিউমুলোনিম্বাস মেঘ, নিম্বোট্রেটাস মেঘ, বিভিন্ন বজ্র বিদ্যুৎ, বৃষ্টিপাত ইত্যাদি সংঘটিত হয়। এরপর আসছে নিম্নচাপের কক্ষের শক্তি বৃদ্ধি। তো সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট নিম্নচাপের কক্ষটিকে ঘূর্ণিপাতের চক্ষুতে পরিণত করার জন্য নিম্নচাপের কক্ষটিকে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন বা শক্তিশালী করার দরকার। তো এই নিম্নচাপের কক্ষটিকে শক্তিশালী করার জন্য যে দুটো প্রক্রিয়া কাজ করে সেই দুটো প্রক্রিয়া হচ্ছে যে দূরবর্তী অঞ্চল থেকে বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে বায়ুটা ছুটে আসে, শীতল শুষ্ক বায়ুটা ছুটে আসে, সেই বায়ুর মধ্যে জলীয় বাষ্পের যোগান প্রচুর পরিমাণে থাকতে হবে। অর্থাৎ উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে যে বায়ুটা ছুটে আসে সেই বায়ুতে জলীয় বাষ্পের যোগান প্রচুর পরিমাণে থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ঘনীভবনের লিনতাপের সংযোজন ঘটতে হবে। এরপর আসছে উলম্ব বায়ু প্রবাহ। যে সমস্ত অঞ্চলে উলম্বভাবে বায়ুর প্রবাহ চলে সেই সমস্ত অঞ্চলে আবর্ত সৃষ্টি হয় না, যার কারণে সেখানে ক্রান্তীয় ঘূর্ণিপাতের সৃষ্টি হয় না। এরপর আলোচনা করব ক্রান্তীয় ঘূর্ণিপাত উৎপত্তির কি কি পর্যায় আছে। তো প্রথমে আছে প্রারম্ভিক বা প্রাথমিক পর্যায়। তো এই পর্যায়ে বিশাল সমুদ্রপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলীয় উষ্ণতার কারণে সেখানে জলভাগ কি হয়, উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠতে থাকে, যার ফলে নিম্নচাপের কক্ষের সৃষ্টি হয় এবং চারিদিক থেকে কি হয় না, এলোমেলো বাতাস বইতে থাকে। প্রাথমিক পর্যায়ে বাতাসের গতিবেগ থাকে প্রায় ঘন্টায় 40 কিলোমিটারের মতো এবং এই পর্যায়ে অল্প বৃষ্টিপাত এবং হালকা হালকা বাতাস বা ঝড়ের সৃষ্টি হয়। তো এরপর আসছে বিকাশশীল পর্যায়। তো বিকাশশীল পর্যায়ে কি হয় না, প্রাথমিক পর্যায়ে যে নিম্নচাপের কক্ষটি সৃষ্টি হয়েছিল সেই কক্ষটি ধীরে ধীরে ঘূর্ণিপাতের চক্ষুতে পরিণত হয় এবং ঘূর্ণিপাতের চক্ষুতে কি হয় না, উষ্ণ হালকা জলীয় বাষ্পপূর্ণ বাতাস ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ ঊর্ধ্বমুখী বায়ুর প্রবাহ এখানে লক্ষ্য করা যায় এবং কি হয় না, এখানে ঘূর্ণিপাতের চক্ষুটা প্রচন্ড শক্তিশালী হওয়ার কারণে এর গতিবেগ এই সময় বাতাসের গতিবেগ হয়ে দাঁড়ায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটার থেকে 120 কিলোমিটার। তো এই সময় কি হয় না, সামুদ্রিক জলভাগের উপর ঘূর্ণিপাতটা আস্তে আস্তে সরে যেতে থাকে, যার ফলে কি হয় না, প্রচন্ড মেঘের সৃষ্টি হয়, কিউমুলোনিম্বাস, নিম্বোট্রেটাস ইত্যাদি মেঘের সৃষ্টি হয় এবং প্রচন্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির সৃষ্টি হয়। ঘূর্ণিপাতের কেন্দ্র যত উষ্ণ হয় ঘূর্ণিঝড়টা তত কিন্তু সক্রিয় হয়, শক্তিশালী হয়, যার ফলে এই ঘূর্ণিঝড়টা থেকে প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত দেখা যায় এবং ঘূর্ণিঝড়ের তীব্রতাও কিন্তু বাড়তে থাকে এই পর্যায়ে। এরপর আসছে পরিণত পর্যায়। তো এই পর্যায়ে ঘূর্ণিপাতে বায়ুর গতিবেগ খুব বেশি থাকে এবং এই পর্যায়ে ঘূর্ণিপাতের কেন্দ্রে বায়ুর চাপ 30 থেকে 40 মিলিবার কম হয় পার্শ্ববর্তী অঞ্চলের বায়ুর চাপের তুলনায়। এই অঞ্চলে বায়ু প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে পড়ে। এই পর্যায়ে ঘূর্ণিপাতকে 4টে বলয়ে ভাগ করা যায়। তো প্রথম বলয়ে কি হয় না, প্রথম বলয়ে ঘূর্ণিপাতের কেন্দ্রীয় অংশে 20 থেকে 30 কিলোমিটার ব্যাসযুক্ত এলাকা মেঘমুক্ত শান্ত থাকে, একে ঘূর্ণিপাতের চোখ বা চক্ষু বলে। দ্বিতীয় বলয় কেন্দ্রে কি হয় না, ঘূর্ণিপাতের চোখ অঞ্চলকে কেন্দ্র করে 100 থেকে 150 কিলোমিটার ব্যাসযুক্ত অঞ্চলে বায়ুর চাপ ঢাল বেশ খাড়া হয়, এই জন্য এখানে বাতাসের গতিবেগও খুব বেশি হয় এবং ব্যাপক বৃষ্টিপাতও হয় এবং একে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলয়ও বলা হয়। এরপর আসছি তৃতীয় বলয়। তৃতীয় বলয়ে কি হয় না, দ্বিতীয় বলয়কে ঘিরে আরেকটি বলয় অবস্থান করে। তো এই অংশের বাতাসের গতিবেগ অত্যন্ত বেশি থাকে, তবে দ্বিতীয় অংশের তুলনায় কিছুটা কম, এই জন্য একে বিক্ষুব্ধ বলয় বলা হয়। এরপর আসছে চতুর্থ বলয়। এই অঞ্চলটি হলো ঘূর্ণিপাতের একেবারে বহিরাংশ বা দুর্বল অংশ, যেখানে আকাশে হালকা মেঘ থাকে এবং দুর্বল ঘূর্ণি বায়ু প্রবাহিত হয়। এই অংশে ধীরে ধীরে বাইরের স্বাভাবিক চাপ, তাপমাত্রা প্রভৃতির সঙ্গে মিশে যায়। তো এরপর আসছি অন্তিম পর্যায়। তো এই পর্যায়ে কি হয় না, ঘূর্ণিপাতটা ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলভাগের দিকে প্রবেশ করে, যার ফলে কি হয়
স্থলভাগে ঘর বাড়ি গাছপালা পাহাড় পর্বত ইত্যাদি কিছু থাকার কারণে বাধাপ্রাপ্ত হয়ে এর গতিবেগ কমে যায় এবং স্থলভাগে ঢোকার কারণে সেই পরিমাণে জলীয় বাষ্প পায় না। জলীয় বাষ্প এবং লিনতাপের অভাবে ঘূর্ণবাতটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং ঘূর্ণবাতের কেন্দ্রে যে নিম্নচাপটা ছিল সেই নিম্নচাপটা ধীরে ধীরে উচ্চচাপে পরিণত হয় এবং বায়ুমণ্ডলের স্বাভাবিক যে তাপমাত্রা সেই তাপমাত্রার সঙ্গে মিশে গিয়ে ঘূর্ণবাতটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে পড়ে বা নিস্তেজ হয়ে পড়ে এবং এই ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড়টির পরিপূর্ণ সমাপ্তি ঘটে। এরপর আলোচনা করব ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন। তো ক্রান্তীয় ঘূর্ণবাতের বা ট্রপিক্যাল সাইক্লোনের দুই ধরনের গঠন হয়ে থাকে। প্রথম হচ্ছে সাধারণ গঠন বা ঘূর্ণিঝড়ের সাধারণ গঠন, দ্বিতীয় হচ্ছে ঘূর্ণিঝড়ের উলম্ব গঠন। তো সাধারণ গঠনগুলোর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে আকৃতি। তো ক্রান্তীয় ঘূর্ণবাতের আকৃতি অনেকটা বৃত্তাকার বা গোলাকার আকৃতির হয়। এরপর আসছি ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু। তো ক্রান্তীয় ঘূর্ণবাতের যেটা কেন্দ্র সেটা কি বলা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু। তো এখানে ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস হচ্ছে 10 থেকে 50 কিমি পর্যন্ত হয়ে থাকে এবং এই চক্ষুতে আকাশ পরিষ্কার থাকে, মেঘমুক্ত আকাশ, এবং এই চক্ষুতে বায়ুমণ্ডলীয় উষ্ণতার কারণে বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, অর্থাৎ এখানে ঊর্ধ্বমুখী বায়ুর প্রবাহ লক্ষ্য করা যায় এবং চক্ষুতে দ্রুত গতিতে ঝড়ের গতিবেগটা হ্রাস পায় অর্থাৎ কমে যায়। চক্ষুতে কোনো রকম কোনো ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় না। তো এরপর আসছি মেঘের দেওয়াল। তো মেঘের দেওয়ালটা কিনা ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে কি হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘের দেওয়াল তৈরি হয়, যা চোখের দেওয়াল বা মেঘের দেওয়াল নামে পরিচিত। এটা বিস্তার হচ্ছে 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত। এখানে ঝড়ের গতিবেগ প্রবল হয় এবং প্রতিনিয়ত কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয় এবং বজ্র ঝড় বিদ্যুৎ সহ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়। এরপর আসছি স্পাইরাল ব্যান্ড। তো স্পাইরাল ব্যান্ড হচ্ছে যে ক্রান্তীয় ঘূর্ণবাতের যে মেঘের দেওয়াল বা চোখের দেওয়াল রয়েছে, এই চোখের দেওয়ালকে ঘিরে দুটো স্পাইরাল ব্যান্ডের সৃষ্টি হয়। এই ব্যান্ডগুলি দেখতে অনেকটা উপগ্রহ চিত্রের গ্যালাক্সির মতো। তো এই ব্যান্ডগুলি শত শত কিলোমিটার দীর্ঘ হলেও কয়েক কিলোমিটার মাত্র চওড়া হয়ে থাকে। আর এই ব্যান্ডগুলি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বয়ে নিয়ে আসে এবং ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে অগ্রসর হয়। এরপর আসছি বহিস্থ অঞ্চল বা অ্যানিমুলার জোন। তো এটা কি, এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের একেবারে শেষের দিকে বা বহিঃসীমা একটা অঙ্গুরিয়াকার অঞ্চল। তো এখানে কি হয়, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্র থেকে যে জলীয়বাষ্পপূর্ণ বাতাসটা হালকা হয়ে উপরে উঠে মেঘের সৃষ্টি করলো, সেই মেঘটা ওই ঘূর্ণবাতের চারিদিকে ওই মেঘ থেকে প্রচণ্ড ভারী বর্ষণ ও বজ্রবিদ্যুৎ সংঘটিত হওয়ার পরে ওই জলীয়বাষ্পহীন বাতাসটা, প্রায় শুষ্ক বাতাসটা কি হচ্ছে ওই বহিঃসীমায় অঞ্চলে নেমে আসছে, অর্থাৎ বহিঃসীমা অঞ্চলে নিমজ্জন ঘটছে। অর্থাৎ ওই বাতাসে কোনো প্রকার জলীয় বাষ্প থাকছে না, যার কারণে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে না। অর্থাৎ ওখানে মেঘাচ্ছন্নতা দেখা যায় না, বায়ুর মধ্যে আর্দ্রতা নেই, অর্থাৎ সেখানে শুধুমাত্র উষ্ণতা আছে। তো এখানে সেরকম করে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত কোনো কিছু সংঘটিত হয় না। এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের বহিস্থ অঞ্চল। এরপর আসছি ঘূর্ণিঝড়ের উলম্ব গঠন। তো এই উলম্ব গঠনকে 3টে ভাগে ভাগ করা যায়। প্রথমে আছে অন্তর্বাহী স্তর বা ইনবুলো লেয়ার। তো এই স্তরটা ঘূর্ণিঝড়ের একদম নিচের স্তর বলা যায়, ঘূর্ণবাতের একদম নিচের স্তর। এই স্তরের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার। এই স্তরে কি হয় না, বায়ুমণ্ডলীয় উষ্ণতার কারণে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প বায়ু সংগ্রহ করে এবং উপরের দিকে উঠতে থাকে। এরপর আসছে মধ্যম স্তর বা ইনবুলো লেয়ার। তো এই স্তরটি সমুদ্রপৃষ্ঠের উপরে 3 থেকে 7 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। এই স্তরে ঘূর্ণবাতের বেগ বৃদ্ধি পায় এবং ঘূর্ণঝড়টা বৃত্তাকারে অবস্থান করে। এরপর আছে বহির্মুখী গমন, আউটার ফ্লো। তো এটা 7 কিলোমিটার থেকে একদম টপগজ পর্যন্ত বিস্তৃত। এখানে কি হয়, এখানে বায়ুটা ঘুরতে ঘুরতে উপরে উঠে এসে প্রতিপ ঘূর্ণবাতের মতো আচরণ করে, প্রতিপ ঘূর্ণবাতের মতো ঘুরতে ঘুরতে বাইরের দিকে বেরিয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত অর্থাৎ টেম্পারেট সাইক্লোন এবং প্রতিপ ঘূর্ণপাত অর্থাৎ অ্যান্টি সাইক্লোন সম্বন্ধে আলোচনা করা হবে। তো এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে এবং এই ট্রপিক্যাল সাইক্লোন অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণপাত সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্টে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।